এই কোডের আমরা আউটপুট দেখেছিলাম যে স্টার্ট 50 দিলে এটা 50 থেকে শুরু হয়। বাট রিভার্স এই কিওয়ার্ডটা ইউজ করলে কি হবে যে 50 থেকে শুরু করে এখানে ৩ টা লিস্ট আছে ক্রমান্বয়ে কমতে থাকবে। আমি জাস্ট শুরু থেকে একবার রিভাইজ করে দিই যে ধরো তুমি যদি এখানে স্টার্টে শুধুমাত্র 1 দাও, যদি এরকম হয় শুধুমাত্র 1 দাও অথবা না দিলেও কোনো সমস্যা নাই। ধরো এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আউটপুটটা কেমন আসে? তখন আমরা আউটপুটটা দেখেছিলাম এরকম নাম্বার আসবে ১, ২, ৩। অর্ডারড লিস্ট ইউজ করলে কোনো কিছু না বলে দিলে নাম্বার আসে। এটা মনে রাখবে এমসিকিউ এর জন্য। আর পরবর্তীতে আমরা বলেছিলাম যে এখানে যদি টাইপ ইউজ করে আমরা সংখ্যাটা দিয়ে দেই তাও কোনো সমস্যা নেই। একই রকম আউটপুটটা আসবে। দেখো আউটপুটের কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা। এখন বলো তো আমরা এখানে লিস্ট আকারে যদি A, B, C এরকম থাকতো তাহলে কি দিতাম? আমি একটু কোডটা ওপেন করি। আমি একটু সামারাইজ করে দিই। তাহলে আজকের পড়া বুঝতে সুবিধা হবে। কারণ অনেকে ব্রেক থাকলে একটু পড়া ভুলে যায়। অন্যান্য ব্যাচে দেখলাম। তো এখন এখানে বলো এখানে কি দিব? যদি A, B, C এরকম আকারে লিস্ট ভ্যালুটা দেখাতো তাহলে কি করতাম? এ A দিতাম রাইট। এখানে যদি A দেই তাহলে ওখানে A, B, C দেখাবে। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। সেম ভাবে যদি এখানে বড় হাতের A দাও তাহলে বড় হাতের A দেখাবে। যদি রোমান সংখ্যা দাও তাহলে রোমান সংখ্যা দেখাবে। তাহলে এটা আমরা শুরুর ভ্যালুটা বলে দিয়েছিলাম। এখন আমার প্রশ্ন হলো যদি এটা আ A থেকে শুরু না হয়ে D থেকে শুরু হতো তাহলে কি করতাম? এই থাকবে কিন্তু পাশে 4 দিয়ে দিতে হবে। 4 দিয়ে কোন অ্যাট্রিবিউট এর ভিতরে? স্টার্ট। স্টার্ট। এইখানে 4 তাহলে স্টার্ট এর ভ্যালু অলওয়েজ নাম্বার। এটা মনে রাখবো। এই যে D থেকে শুরু হয়েছে। অনেক স্টুডেন্ট যে ভুলটা করে কি? যে এইখানে তো A তখন স্টার্ট মনে করে যে এখানে D দিলেই মনে হয় শুরু হবে। তা তো হবে না। স্টার্ট এর ভ্যালু হচ্ছে ওই লেটারটা কত নাম্বার পজিশন থেকে শুরু হচ্ছে তার ভ্যালুটা এখানে দিতে হবে। সো স্টার্ট এর অ্যাট্রিবিউট ভ্যালু অলওয়েজ উইল বি নাম্বার। এইটা মনে রাখবা। তাহলে এখানে আমরা নাম্বার দিলাম। সেম ভাবে যদি আমাদের রোমান সংখ্যা হয় অথবা যেকোনো সংখ্যাও হয়, যেমন এখানে আমি দিলাম 1 কিন্তু আমার সংখ্যাটা শুরু হবে যেমন আমরা বলেছিলাম যে ৫০ থেকে যদি আমরা শুরু করতে বলি তাহলে এভাবে শুরু হবে। আচ্ছা, এখন বলো তো যে আমরা যদি একটা কাজ করতে চাই যে লেটারটা ১ম এ হবে B, ১ম এ হবে D, তারপরে হলো C, তারপরে B তাহলে কি করেছিলাম? মানে D, E, F না হয়ে এইটা তোমার হবে হলো প্রথমত D, তারপরে C, তারপরে B এরকম উল্টোভাবে যদি আসে তাহলে কি করব? রিভার্স। রিভার্স ইউজ করব। রাইট। তাহলে এখানে আমরা কিন্তু এই দিব। কিন্তু আমরা কি বলেছিলাম যে A দেওয়ার পরে আচ্ছা স্টার্ট কত থেকে হবে? D এর ভ্যালু কত? D এর ভ্যালু হচ্ছে ৪ আর এইখানে আমরা রিভার্স একটা কিওয়ার্ড ইউজ করব। শুধু রিভার্স লিখলেও হয় আবার সমান দিয়ে ডাবল কোটেশন দিলেও হয়। কেন ডাবল কোটেশন সমান না দিলেও হয়? কারণ এটা একটা কিওয়ার্ড, অ্যাট্রিবিউট কোনো ভ্যালু নেই, এটা ব্ল্যাংক। সো এইভাবেও লিখতে পারো, আবার এইভাবেও লিখতে পারো। তাহলে ডিসিবি এরকম দেখাবে। তাহলে যেকোনো রোমান সংখ্যা বা কোনো কিছু যদি এরকম রিভার্সলি দেখানোর দরকার হয় আশা করা যায় আমরা পারবো। এটা বলেছিলাম। তাহলে এটা হয়ে গেল। এই রিভার্স পর্যন্ত শিখেছিলাম। আরেকটা বলেছিলাম মনে হয় আ তোমাদের সামনে যদি 0, 1, 0, 2, 0, 3 মানে 1, 2, 3 এগুলোর সামনে যদি 0 আসে, এরকম দেখাইছিলাম। তো যাই হোক আশা করি এগুলো মনে আছে এবং আমার হ্যান্ড নোটে দেওয়াই আছে। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ হয়েছিল। এখন আমার ব্যাপারটা আমি যেটা দেখাতে চাই ধরো এখানে A দিলাম, রিভার্সটা বাদ দিয়ে দিলাম এখানে। এইখানে আমরা স্টার্ট ভ্যালু 1 দিলেও হবে, আবার স্টার্ট ইউজ না করলেও কোনো সমস্যা নেই। আমরা এইটার আগে ভ্যালুটা আগে দেখি। আচ্ছা তোমাদের একটা জিনিস বলি যে এখানে A, B, C আসলো। তো A এর পজিশন তো ১। আমি যদি এখানে স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করিও, এখানে ১ এর বাইরে কি আমরা দিতে পারবো?
একের বাইরে না দিলে স্যার। তো আমার এ থেকে শুরু হবে না। তার মানে যখন এ থেকেই শুরু হবে তখন আসলে এখানে স্টার্ট ব্যবহার করা না করা সেম কথা। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে পরীক্ষায় অনেক সময় যদি এইরকম আসে, এইখানে এ দিল, তারপরে এখানে এবি, তারপরে এসি। প্রশ্নটা কি বুঝতে পেরেছো? আগে শুধু এ ছিল। এখন বলছে ১ম লিস্টের ভ্যালু এ, পরেরটা এবি, পরেরটা এসি এরকম ভাবে চলবে। তখন আমরা কি করব? এখন কি আর 1, 2, 3, 4 এইভাবে দিলে আসবে? তাহলে এটা না টেকনিকটা আমি একটু বলে দিই, খেয়াল করো। এ থেকে জেড পর্যন্ত কয়টা লেটার আছে ইংরেজিতে? ২৬ টা, রাইট? আচ্ছা, এখন ২৭ নম্বরে যদি যাই তাহলে লেটারটা এরকম হবে কিনা? এ, এবি। যারা বিন্যাসের অঙ্ক করেছো তারা তো আরো ভালো বোঝার কথা। পরেরটা হলো এসি, তারপরেরটা এডি এরকম শুরু হবে। এরপরে এটা যখন শেষ হয়ে যাবে তখন হয়তো অন্য আরেক কিছু আসবে। বিএ, বিবি, বিসি এরকম ভাবে আসবে। তো এখন আমার প্রশ্নটা হলো যে এ থেকে জেড পর্যন্ত লিখার পরে এর পরে আমি এ দিতে পারি। তো এই পজিশনটা তাহলে কত হবে? ভ্যালুটা কত হবে? এ থেকে ২৭ হবে স্যার। ২৭ হবে, রাইট। এটার ভ্যালু হবে হলো ২৭। তাহলে বলো তো যে স্টার্ট এর ভিতর কত দিলে এবি এরকম আকারে আসবে? এই ২৭ ভ্যালু, ২৭ দিলে। রাইট। তাহলে এখন চলো আমরা এখানে ২৭ দিয়ে দেখি যে কি হয়। এই যে এখানে আমরা 1 এর জায়গায় এখন দিব হলো ২৭। বুঝতে পেরেছো সবাই? দেখো এখন সামনে কিন্তু এ, এবি, এসি এরকম ভাবে আসছে। এই যে খেয়াল করো। তাহলে আশা করি যে এটার কারো কোনো সমস্যা হবে না। এখন অনেক সময় পরীক্ষায় ট্রিপল এ, ২ টা এবি, ২ টা এসি এরকম থাকে। এরকম একটা হোমওয়ার্ক দেওয়া আছে। তোমরা চেষ্টা করো, না পারলে আমি বলে দিব। আসলে এটা ম্যাথমেটিক্যালি খুব সহজে বের করা যায়। আমি এটা ম্যানুয়ালি দেখালাম। ওই বিন্যাসের ম্যাথ দিয়ে এটা ইজিলি করা যায়। খুব কঠিন কিছু না। তবে আপাতত আমি আ ম্যাথমেটিক্স এ গেলাম না। আমি শুধুমাত্র ইন জেনারেল কেসটা দেখালাম যে এটা কিভাবে নিয়ে আসা যায়। এই সেম টাইপের একটা হোমওয়ার্ক আছে। তোমরা ট্রাই করে দেখো। যদি না পারো আমি করে দিব। আচ্ছা, তাহলে এই পর্যন্ত শেষ। এবার আমরা আনঅর্ডার্ড লিস্টে চলে যাই। তাহলে আনঅর্ডার্ড লিস্টটা আমরা একটু ওপেন করি। তাহলে তোমরা বুঝতে পারবা যে এই পর্যন্ত আমরা পড়েছিলাম। লিস্ট ট্যাগ। একটু ওপেন হতে সময় নিচ্ছে। আচ্ছা। এগুলো আমরা আগে পড়েছিলাম, দরকার নেই। এগুলো পারবা, এগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের এইটা কি মনে আছে যে যদি র‍্যান্ডম অর্ডার লিস্ট থাকে, ১০০ র পরে ব্রেক করে ২০০, ২০০ র পরে ব্রেক করে ৩০০ তাহলে কি করব? এটা খুব ইম্পোর্টেন্ট। একটু ওয়েটা আবার একটু বলে দিই। যখন দেখবা যে সেটা সংখ্যা ছাড়া যদি লেটারও হয়, যদি এটা randomly লিস্টটা থাকে, randomly বলতে যেমন ১০০ র পরে ১০১ থাকার কথা, সেই জায়গায় ২০০ আছে। তখন আমরা প্রত্যেকটা লিস্ট ভ্যালুটাকে আলাদা, আলাদা অর্ডারড লিস্ট আকারে চিন্তা করব। তোমাদের মনে আছে কিনা? তার মানে ম্যানগোটা একটা অর্ডারড লিস্ট হবে, অরেঞ্জ একটা অর্ডারড লিস্ট হবে, লিচি একটা অর্ডারড লিস্ট হবে। মানে আমি বলতে চাচ্ছি যে এই ধরো আমরা যদি এই জিনিসটা কপি করি, মানে এই ইলেকট্রিক্যাল এর সামনে আমরা এক ধরনের ভ্যালু দিতে চাই। আচ্ছা, তার আগে আমি আবার একটু বলে দেই যে কেসটা কিরকম। ধরো A এর পরে সচরাচর তো B হয়। তো B না হয়ে ধরো C হলো।
এরপরে আবার লাফ দিয়ে দেখবা যে ই হলো। যদি এরকম হয় এখানে কোনো একটা ভ্যালু দেওয়া আছে। অথবা এমন হতে পারে যে একটা শুরু হলো বি দিয়ে, এখানে একটা ভ্যালুর নাম আছে ধরো। এরপরে আরেকটা শুরু হলো রোমান সংখ্যা দিয়ে। তার মানে কোনো লেটারই না, রোমান সংখ্যা দিয়ে। আরেকটা শুরু হলো শুধু সংখ্যা দিয়ে, ধরো ৭ দিয়ে। এই ধরনের কেস যদি ঘটে, যদি সিকোয়েন্স ব্রেক করে, দ্যাট মিনস র‍্যান্ডম আকারে যদি লিস্ট ভ্যালু গুলো থাকে অর্ডারড লিস্টের ক্ষেত্রে, তখন আমরা বলেছিলাম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে আমরা আলাদা, আলাদা অর্ডারড লিস্ট হিসাবে চিন্তা করব। তার মানে এইটা একটা অর্ডারড লিস্ট হিসাবে চিন্তা করব। এইটা একটা অর্ডারড লিস্ট হিসাবে চিন্তা করব। এইটা আলাদা একটা অর্ডারড লিস্ট হিসেবে চিন্তা করব। তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যদি এই যেমন আমরা এইটার কথাই চিন্তা করি। ধরো A দিয়ে শুরু। অথবা তোমরা এই পরেরটাও সলভ করতে পারো। ধরো B দিয়ে। তাহলে এখানে A এখানে দেওয়াই আছে অবশ্যই। এখানে আমরা দিয়ে দিলাম। স্টার্ট ভ্যালু কত দিব বলো তো B এর জন্য? 2, 2 রাইট? আচ্ছা। এটা জি একটা স্যার। আলাদা অর্ডার লিস্টে নিলাম। পরেরটা যেহেতু র‍্যান্ডম লিস্ট, এটাও আলাদা একটা অর্ডার লিস্ট হিসেবে চিন্তা করবা। তাহলে এইটা শুরু হইছে ভি দিয়ে মানে রোমান সংখ্যা। তাহলে এইখানে দিব হলো রোমান সংখ্যার ১। স্টার্ট ভ্যালু কত দিব বলো তো ৫ এর জন্য? ৫ এর জন্য কত দিব? 5 5 ওয়েট, হ্যাঁ 5 দিব এখানে। তাহলে এটা শেষ। এরপরে আমরা যদি পরেরটাকে চিন্তা করি তাহলে কি দিব এখানে? এ দেওয়া যাবে? না স্যার, এখানে 1 দিব দিতে হবে। 1 আর এখানে কত দিব? 7 7, 7 রাইট। তাহলে এভাবে randomly যদি থাকে, তাহলে এইভাবে যদি তোমরা আলাদা চিন্তা করো, তাহলে এটার আউটপুটটা আসতে আর কোনো সমস্যা হবে না। এটা কখন? যদি লিস্টার সিকোয়েন্স ব্রেক করে। দেখো এখানে আউটপুটটা যদি খেয়াল করো, তাহলে দেখো যে B, তারপরে রোমান সংখ্যার 5, তারপরে 7 দেখাচ্ছে। আশা করা যায় এরকম করে আসলে তোমরা পারবা। এই জিনিসটা কাজে লাগবে বড় আরেকটা ক্রিয়েটিভ সলভ করতে গেলে। তাহলে চলো এবার আর কথা না বলে আমরা আনঅর্ডার্ড লিস্টে চলে যাব। আনঅর্ডার্ড লিস্ট বলতে তোমরা জানো যে যেখানে কোনো আলফাবেটিক্যাল অর্ডার থাকবে না। সেটা হতে পারে ১, ২, হতে পারে রোমান সংখ্যা অথবা তোমার মানে আলফাবেটিক্যাল বলতে তোমার ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, রোমান সংখ্যা, নাম্বার এই ধরনের কোনো কিছুই থাকবে না। এই যেমন ধরো তুমি এই লিস্টের ক্ষেত্রেই যদি চিন্তা করো, এইখানে হয়তো এরকম একটা সার্কেল থাকলো সামনে। যদিও এটা আমার আঁকানোর ব্যর্থতার কারণে সার্কেল হয়নি। ধরো এখানে সার্কেল থাকলো। অথবা অনেক সময় এরকম ভরাট সার্কেল থাকে। মানে যেটাকে বলা হয় ফিল আপ সার্কেল। এরকম টাইপের থাকতে পারে। তো ডেফিনিটলি এটা কোনো অর্ডার বুঝায় না। তার মানে এটা আনঅর্ডার্ড লিস্টের মধ্যে যাবে। আবার অনেক সময় এরকম স্কোয়ার থাকে। এরকম স্কোয়ার, এরকম স্কোয়ার থাকে। তার মানে এগুলো নিশ্চয়ই কোনো অর্ডার বা কোনো ক্রম নির্দেশ করে না। তো এরকম আকারে যদি থাকে, যেমন এখানে কোনো একটা লিস্ট ভ্যালু থাকলো, এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? অবশ্যই সেটা আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার হবে। এখন কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব? এইখানে কিছু অ্যাট্রিবিউট আছে। চলো আগে আমি একটু দেখায় নিই। তাহলে আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে এখানে তোমরা খেয়াল করে দেখো যে এখানে সই হচ্ছে তোমার, আশা করি দেখতে পাচ্ছ। এখানে খেয়াল করে দেখো UL টাইপ ইকুয়াল টু ডিস্ক সার্কেল স্কয়ার। তার মানে তুমি যখন ডিস্ক ইউজ করবা তখন এইখানে একটা কাজ করি। ২ টা একই রকম হয়ে গেছে। একটা ব্রেক দিই। আমরা আনঅর্ডার্ড লিস্টের এখানে এই ডট ফিল আপ সার্কেলটা একটু উঠায় দিই। তাহলে কোয়েশ্চেন একটু ভেরিয়েশন আসবে। আচ্ছা। এইরকম যখন দেখবা যে ফিল আপ সার্কেল আছে, তখন তোমরা যে কাজটা করবা ডিস্ক নামে অ্যাট্রিবিউট ইউজ করবা। UL টাইপের ভিতরে দিব ডিস্ক। অ্যাট্রিবিউটের নাম টাইপই থাকবে। ডিস্ক দিলে তোমার বৃত্তটা ভরাট আকারে আসবে আর সার্কেল দিলে ভিতরে ফাঁপা আকারে আসবে। মানে সার্কেলটা ফাঁকা, যেটাকে বলা হয় হলো সার্কেল। এই যে এইখানে যেটা। দেখো এটাও সার্কেল, এটাও সার্কেল। কিন্তু এটা ফিল আপ না। আর এটা হলো স্কয়ার। এটা কিন্তু স্কয়ার। অনেক ছোট তো এইজন্য হয়তো বুঝতে পারতেছো না। এটা স্কয়ার এবং সেটা ফিল আপ। তো সেই ক্ষেত্রে এই অ্যাট্রিবিউট গুলোর নাম আমরা দিব, একটা দিব স্কয়ার, একটা দিব সার্কেল, আরেকটা দিব হচ্ছে ডিস্ক। এরকম থাকলে ফিল্ড সার্কেল থাকলে ওটার নাম দিতে হবে ডিস্ক। আবার অনেক সময় আনঅর্ডার্ড লিস্টে ধরো কোনো কিছুই দেওয়া নেই, কোনো অর্ডারিং নেই। তো এই ক্ষেত্রে একটা ভেজাল বাধে, সেটা আমি সলভ করে দিব।
চলো আমরা যদি এই জিনিসটাই যদি দেখি, একটু আগে আমাদের যে কোডটা করা আছে এটা দিয়েও আমরা চাইলে করতে পারি, অথবা আমরা একটু চেঞ্জ করে হয়তো দেওয়া যায়। ধরো আমরা এই পর্যন্ত কেটে দিলাম। এখানে আমরা ডিপার্টমেন্টের নাম না দিয়ে ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কয়েকটা নাম লিখি, যেমন ওখানে ছিল, অথবা হার্ডওয়্যার ডিভাইসের কয়েকটা নাম লিখি। ধরো এইখানে দিলাম হার্ডওয়্যার ডিভাইসেস, এটা দিলাম টাইটেল। এই ঘটনাগুলো কিন্তু আমি আর বলছি না, কিন্তু এটা তো তোমরা জানোই যে হেড ট্যাগ 4 এর কাজ কি, উপরের ওই টাইটেলটা দেওয়ার জন্য। এটা নিয়ে কিন্তু আর আমি কথা বলছি না, এটা আবার কেউ মিস করো না পরীক্ষায় থাকলে। যেহেতু আগে বলেছি তাই বলছি না। তাহলে আনঅর্ডার লিস্টের জন্য এখানে ইউএল হবে, আর এখানে ইউএলটা ক্লোজ হবে। এইখানে আমরা যখন লিস্ট ভ্যালু দিব, আনঅর্ডার লিস্টে কি স্টার্ট ব্যবহার হবে বলো তো? আনঅর্ডার লিস্টে কখনো স্টার্ট ব্যবহার হয়? ওটা নির্দিষ্ট কোনো ক্রম আছে যে আমি বলবো 2 থেকে শুরু হও, 3 থেকে শুরু হও, এরকম বলার অপশন আছে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে? আছে না। কিনা? তাহলে নাই। তাহলে একটা জিনিস মনে রাখবে, এর ভিতরে তো অলওয়েজ নাম্বার হয়। তা আনঅর্ডার লিস্টে তো কোনো নাম্বারই নেই। সো এখানে স্টার্টের ব্যাপারটা আসবেই না। আচ্ছা, ইউএল দিলাম এবার। আর বাকি সবকিছুই ঠিক আছে। এগুলো হচ্ছে লিস্ট আইটেম। এখানে আমরা হয়তো হার্ডওয়্যার ডিভাইসের একটা নাম দিলাম ধরো সিপিইউ। আরেকটা দিলাম ধরো মাউস। আরেকটা দিলাম ধরো মনিটর। এখানে একটা দিলাম হচ্ছে মনিটর। ওকে। এবার তোমরা যদি একটা কাজ করো, এখানে তো টাইপ ইকুয়াল টু এটা দেওয়া যাবে না। আমরা যদি ডিস্ক দেই তাহলে আউটপুটটা কেমন আসবে? দেখো ফিল্ড সার্কেল আসছে। তারপরে তোমরা যদি এখানে শুধু সার্কেল লিখতা তাহলে কেমন আসতো? সার্কেল যদি লিখি তাহলে আউটপুটটা এরকম আসবে। এখানে দেখো ফিল্ড সার্কেল কিন্তু না, এটা মাঝখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে সার্কেলটা। আর এখানে যদি তোমরা স্কোয়ার দাও অ্যাট্রিবিউটটা আগের মতোই, শুধু ওএল এর জায়গায় ইউএল, আর বাকি লিস্ট ভ্যালু আর সবই ঠিক আছে। এখানে এখন অ্যাট্রিবিউট ভ্যালু গুলো চেঞ্জ হবে। স্কোয়ার যদি দেই তাহলে এরকম আসবে। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ধরো পরীক্ষায় লিস্ট আকারে এই ভ্যালু গুলো দিল, কিন্তু এই সামনে সার্কেল বা এরকম স্কোয়ার কোনো কিছুই নেই, শুধুমাত্র র্যান্ডমলি সিপিইউ, মাউস, মনিটর লিস্ট আকারে আছে। তখন আমরা কি করব? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলি, যে আমরা যখন অর্ডার লিস্ট পড়েছিলাম তখন আমরা টাইপের মধ্যে কোনো কিছু বলে না দিলে 1 2 3 সংখ্যা আসতো, রাইট? তো আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে যদি আমি ইউএল ট্যাগটা ইউজ করি কিন্তু টাইপ আমি যদি ইউজ না করি অ্যাট্রিবিউট, তাহলে আউটপুটটা কেমন আসবে? তো চলো এইটা আগে দেখি, তারপরে আমি বাকিটা বলছি। ধরো আমি এখানে কিছুই দিলাম না, সেই ক্ষেত্রে অটোমেটেড ভাবে আউটপুটটা কেমন ভাবে আসবে আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে? কি আসছে বলো তো? ফিল্ড সার্কেল, রাইট? কি আসছে? ফিল্ড সার্কেল। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউতে আসে যে আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে যদি আমি টাইপের ভিতরে কোনো অ্যাট্রিবিউট ভ্যালু না দেই বা টাইপ যদি ইউজ না করি, তাহলে আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে তোমার ডিস্ক, সার্কেল, স্কোয়ার এর ভিতর অটোমেটেড বা ডিফল্ট ভাবে কোনটা আসবে? তাহলে কি হবে অ্যান্সার? ডিস্ক। মনে থাকবে? শুনতে পাচ্ছ? জি স্যার। কোনো কিছু না বললে ডিস্ক আসবে। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে এখানে সিরিয়ালি লিস্ট আকারে সবই থাকবে, কিন্তু এখানে এই ডিস্ক অথবা তোমার সার্কেল কোনো কিছুই থাকবে না। এখন তোমরা যদি মনে করো যে স্যার তাহলে কিছুই দিব না, আমি তো এখানে কিছুই দেই নাই, তাও তো তোমার ডিস্ক চলে আসছে। তো সেই ক্ষেত্রে একটা বুদ্ধি আছে, তুমি এখানে টাইপ লিখার পরে সমান দিয়ে ভিতরে একটা ভ্যালু দিবা হলো নান। কি দিবা? নান। নান দিলে দেখো আসছে কোনো কিছু সামনে? না। আচ্ছা। তাহলে পরীক্ষায় যদি দেখো লিস্ট আকারে ভ্যালু গুলো আছে, কিন্তু সামনে এরকম কোনো কিছুই তোমার সংখ্যা অথবা কোনো কিছুই এরকম নেই, মানে তোমার স্কোয়ার বা কোনো কিছুই নাই। তো সেই ক্ষেত্রে আনঅর্ডার লিস্টের ভিতরে টাইপ ইকুয়াল টু নান দিতে হবে।
আচ্ছা, পরীক্ষায় কি কখনো সরাসরি এইভাবে বলে যে আসলে লিস্ট ট্যাগ ইউজ করে এটা সলভ করো? পরীক্ষায় বলা থাকে কি এটাই উদ্দীপক দেওয়া আছে যেটা আমরা আউটপুটে পেয়েছি। বলে কি উদ্দীপকের এই আউটপুটটা পাওয়ার জন্য এই HTML কোড লিখো। তাই কিনা বলো? 99% কোয়েশ্চেন কিন্তু এভাবে থাকে। তোমার বলে না যে তুমি লিস্ট ট্যাগ ইউজ করেই প্রশ্নটা সলভ করো। তো ধরো এইটা আমি জানি না। একটু আগে যে ওয়েটা আমি বললাম যে আনঅর্ডারড লিস্টের টাইপের ভিতরে নান লিখবো। লিখলে পরে এটা চলে যাবে। এই পদ্ধতিটা তুমি জানো না। বাট আগে তোমাকে যা শিখানো হইছে সেটা দিয়েও কিন্তু এই প্রশ্নটা সলভ করা সম্ভব। কিভাবে করবা বলো তো? তোমাদের মাথায় কোনো আইডিয়া আছে? একটু চিন্তা করে বলো তো। আচ্ছা দেখি এবার আমার সাথে তোমাদের চিন্তা মিলে কিনা। আমি এইটা কেটেই দিলাম সবকিছু। কেটে দিলাম। আমি এখানে যে কাজটা করতে চাই, ১ম এ কি ছিল? সিপিইউ। এরপরে যদি আমি ব্রেক ট্যাগ গুলো দেই, ব্রেক ট্যাগ দিলাম। এরপরে দিলাম ধরো মাউস। এরপরে একটা ব্রেক ট্যাগ দিলাম আবারও। এরপরে দিলাম মনিটর। বলো তো হবে কিনা? ব্রেক ট্যাগ এর কাজ কি? ওইটা নিচে নামায় দিবে আউটপুটটা। এখন যদি দেই তাহলে দেখো তো এরকম আসছে কিনা সিপিইউ, মাউস, মনিটর। বুঝতে পেরেছো? জি স্যার। এখন তোমরা বলতে পারো যে স্যার ওইটা তো বাম থেকে ডানে একটু সরে ছিল। এইটাও করা যায়। কিভাবে করা যায়? তোমরা নিজেরাই জানো। আমরা ওই যে একটা কমান্ড শিখেছিলাম মনে আছে? নন ব্রেকিং স্পেস। এই যে @NBSP তারপরে কোলন। এইটা যতবার লিখবা ততটা স্পেস নিবে। ধরো আমি এইটা কপি করে ৭ টা দিলাম। তাহলে কয় ঘর স্পেস নিবে? ৫, ৬, ৭। সেম ভাবে এটার সামনেও ৭ বার দিলাম। ২, ৩, ৪, ৫, ৬, ৭। মানে একই রকম স্পেসিং নেওয়ার জন্য ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমি এটা শিখাচ্ছি এইজন্য কয়টা হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬ আরেকবার দেই। এটা আমি শিখাচ্ছি এইজন্য যে আমার ওইটা ধরো জানা নেই। তখন আমি অন্যভাবে করতে পারবো কিনা। দেখো এবার ঠিক আছে? আগের মতো হইছে না আউটপুট? জি জি স্যার। আচ্ছা এইটা আরো সহজে করা যায়। এবার তোমরা একটা বুদ্ধি দাও তো কেমনে করা যায়? একটা নিয়ম যেহেতু মনে করায় দিয়েছে, আরেকটা তো ইজিলি মনে পড়ার কথা। এই নন ব্রেকিং স্পেস এর সাথেই আরেকটা ব্যবহার শিখাইছিলাম। মনে করে দেখো। প্রিডিফাইন্ড ট্যাগ এর কথা ভুলে গেছো? প্রি ট্যাগ যেইভাবে কোডে লিখবা আউটপুটে ওইভাবেই আসে। মনে পড়ে কিনা? এই যে আমরা ধরো এখানে প্রি ট্যাগ ইউজ করলাম। এরপরে এটা ক্লোজ করলাম। যেমনে আউটপুটে মানে এখানে কোডিং এর ভিতর লিখবা। ধরো তুমি এখানে স্পেস দিলা। যতটুকু স্পেস দিলা সেইভাবেই আসবে। ভুলে গেছো? সিপিইউ তারপরে ধরো মাউস, তারপরে মনিটর। এই যে এখানে যেইভাবে লিখছো আউটপুটটা ততটুকু স্পেস নিয়েই আসবে বলছিলাম। এই যে এটা সেন্টার করে দিয়েছি। আমি কিন্তু এখানে গ্যাপ দিয়েছি দেখো। কয়েক ঘর গ্যাপ দিয়েছি। এটা কিন্তু এক্সাক্টলি এভাবেই আসবে। যদি তোমরা মনে করো যে হার্ডওয়্যার ডিভাইস এটা আরেকটু সরায় দিব, তাও কোনো সমস্যা নেই। চাইলে এখানে যেইভাবে রাখবা আউটপুটে এক্সাক্টলি সেভাবে আসবে। এই ব্যবহারটা আমি শিখাইছিলাম। আমি জাস্ট একটু মনে করায় দিলাম। এইটা মনে হয় ওখানে সরে গেছে মনে হয়। predefined tag সেভ দেওয়া নাই। এখানে এটা ক্লোজ করা আছে। এটার সাথে মিলতে গেলে আরেকটু আগায় দেই তো। আমার মনে হয় এখানে ভিতরে অটোমেটিক ভাবে একটা স্পেস কোথাও পেয়ে যাচ্ছে। আমরা একটু দেখি। এটা পেয়ে যাচ্ছে স্পেস। কোনোভাবে পাচ্ছে তাছাড়া এমন হওয়ার কথা না। আমরা একটু গ্যাপ দিয়ে করে দেখি। একই রকম ভাবেই তো আসার কথা। ওখানে একটা স্পেস পাচ্ছে সিপিইউ এর পরে। আচ্ছা আমরা বাম পাশে যদি দেই দেখি তো কি আসে। এর আগে আমরা করেছিলাম তখন কিন্তু এরকম হয় নাই। আগের ব্যাচেও করালাম। আমার মনে হয় অটোমেটিক ভাবে
কোন একটা স্পেস পড়ে আছে এই জন্য সমস্যাটা করতেছে। আচ্ছা আমি আর একটু চেক করি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আগায়া দিলে হয়তো সমস্যা হবে না। মনে হয় কোন স্পেস অটোমেটিক পড়ে যাচ্ছে রাইট সাইডে। এটা তো আমরা আন্দাজি করে মাপটা দিচ্ছি। হ্যাঁ, ঠিকই আছে। তখন সামহাউ ওখানে কয়েকটা মনের অজান্তে স্পেস পড়েছিল। এইজন্য সমস্যা করতেছিল। তাহলে আমরা প্রিডিফাইন্ড ট্যাগ ইউজ করেও ব্রেক ট্যাগ এর ব্যবহার ছাড়া এটা করতে পারি। আবার অন্য ব্যাচে আরো কিছু মেয়েরা বলেছে যে স্যার প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেও তো করা যায়। হ্যাঁ, প্যারাগ্রাফও করা যায়। প্রথমটা সিপিইউ আলাদা একটা প্যারাগ্রাফ, মাউস আলাদা একটা প্যারাগ্রাফ, মনিটর আলাদা একটা প্যারাগ্রাফ। আমি এখানে কিন্তু এটার মধ্যে টেনে নিয়ে আসছি এইজন্য এইটা আগেই শিখেছো জাস্ট এটার ব্যবহারটা একটু মনে করে দেওয়ার জন্য যে এটা অল্টারনেট ওয়েতেও সলভ করা যায় এইজন্য অন্য কিছুই না। তাহলে এটা আমাদের মূল আলোচনার বিষয় ছিল না। তো যাই হোক আমরা এখানে তাহলে কয়েকটা জিনিস শিখলাম। আচ্ছা বলো তো পরীক্ষায় যদি এরকম আসে তাহলে কেমনে করবা? ধরো এইখানে স্টার দিল। সিপিইউ এর সামনে একটা স্টার, মাউসের সামনে একটা স্টার, আবার মনিটরের সামনে একটা স্টার। তাহলে কেমনে করবা? কোনো বুদ্ধি আসছে মাথায়? এটা বইতে একটা দেখেছি টেস্ট পেপারে আসছে। অন্য একটা বড় অ্যাট্রিবিউট ব্যবহার করে করা যায়। কিন্তু সেটা আমি এখন না শিখিয়ে তোমাদেরকে একটা অল্টারনেট ওয়ে শিখাবো। একটু আগে তোমরা কিন্তু অলরেডি একটা ব্যবহার শিখেছিলা সেইটা দিয়ে এটা সলভ করা যায়। কিভাবে? অ্যাট্রিবিউট ব্যবহার করে করা যায় কিন্তু কোডটা একটু বড় হবে মানে লাইনটা অনেক বড় হবে। বাট নতুন কিছু মনে না রেখেও কাজটা করা যায়। কিভাবে? আমরা এগুলো তাহলে কেটে দেই। আমরা আবার সেই অর্ডার আনঅর্ডার লিস্টের ব্যাপারে যাই। আমাদের আগের কোডটাতে যাই। আগের কোডটা ছিল এইটা ছিল। ওকে। এটার আউটপুট নিশ্চয়ই তোমাদের মনে আছে। এটার আউটপুট অবশ্যই মনে থাকা উচিত। দেখো তো নান করে দিলে এটা হয়ে গেল। এখন এই নান দেওয়ার পরে তুমি যদি এটা ইউজ না করো তাহলে কিন্তু ডিস চলে আসবে। খেয়াল করো এটা কিন্তু আগে বুঝো একটু। এটা যদি আমি না দেই তাহলে এখানে কিন্তু অটোমেটিক ভাবে ডিস্ক আসবে। তো তোমরা একটা কাজ করবা। তোমরা অনেকে বলে যে স্যার এখানে যদি স্টার দিই তাহলে কি হবে? স্টুডেন্টদের কথা হলো যে স্যার এটা আমি দিবই না। আমি আনঅর্ডারড লিস্ট দিয়ে এখানে স্টার দিব। বলো তো এভাবে দিলে কি হবে? দেখি তো কি হয়। হয়েছে? খেয়াল করো তো। বাম পাশে খেয়াল করেছো? ডিস্ক চলে আসছে। না তাহলে জি স্যার। সিস্টেমটা হলো যে সবই তো আউটপুট ঠিক ছিল। শুধুমাত্র এই ডিস্ক এটা না থাকলে ভালো হতো, তাই না? তাইলেই মিলে যেত। তো এই ডিস্কটাকে আউট করে দেওয়ার বুদ্ধিটা একটু আগে কি শিখেছিলাম? টাইপের ভিতর কি দিলে ডিস্কটা আসে না? টাইপ ইকুয়াল টু নান। একটু আগে বললাম না? টাইপ ইকুয়াল টু কি দিব? নান টাইপ স্যার। ইকুয়াল টু নান। এটা যদি দাও তাহলেই তো এই ডিস্কটা চলে যাবে। এখন তোমার এটা যা আছে সামনে এটা নিয়ে আসা তো আর কোনো ব্যাপার না। এটা আমরা জানি। এবার দেখো ওটা নাই। এখন স্টার দিয়ে আসছে। এটা কিন্তু আরেকটা ওয়েতে করা যায়। বাট আমি তোমাদেরকে যেহেতু টাইপ নান এর ব্যবহারটা শিখিয়েছি, এইজন্য আমি নিজেই চাচ্ছিলাম যে ওই পদ্ধতিতে এটা সলভ করে দিই। এটার অল্টারনেট ওয়ে আছে অ্যাট্রিবিউট। তোমরা চেষ্টা করে দেখো পারো কিনা। না হলে আমি আরেকটা পদ্ধতিতে করে দিব। তাহলে এই পর্যন্ত সবাই বুঝেছো? জি স্যার। এবার জি আমরা স্যার একটা ইম্পোর্টেন্ট কেস নিয়ে আলোচনা করব যে পরীক্ষায় এটাই সবথেকে বেশি আসে। কিরকম আমি তোমাদেরকে একটু চেহারাটা দেখাই। আচ্ছা, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা দেখবা আমি দিয়ে করে দিয়েছি। এটা কেমনে করা যায়? এটা আমি নোটে পাঠায় দিব। তোমরা এটা সলভ করবা। বাকিগুলোও করবা কিন্তু এগুলো আশা করা যায় পারবা। কারণ এগুলো তো অলরেডি আমি পড়ায় ফেললাম। এই যে ১৫০, ২৫০, ৩৫০ এইভাবে দিলে পারবা আশা করি।
এগুলো সবই পারবা, না পারার কোনো কিছু নেই। তো আমি মূল যেটা আলোচনায় যাচ্ছি, নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মানে হলো লিস্ট ট্যাগের ভিতরে লিস্ট ট্যাগের ব্যবহার। কেমন ব্যাপারটা? খেয়াল করে দেখো, এটা হলো অর্ডারড লিস্ট। দেখে আমরা বুঝতেছি এটা হলো অর্ডারড লিস্ট। এই অর্ডারড লিস্টের ভিতরে আবার কি আছে খেয়াল করেছো? এর ভিতরে আনঅর্ডারড লিস্ট আছে। আবার এটা অর্ডারড লিস্ট, এর ভিতরে আবার অর্ডারড লিস্ট আছে। তার মানে নেস্টেড লিস্ট বলতে যেটা বোঝায়, লিস্টের ভিতরে আবার লিস্ট। এখন সেটা হতে পারে অর্ডারড লিস্টের ভিতরে আনঅর্ডারড, অথবা আনঅর্ডারড এর ভিতরে অর্ডারড, অথবা এমন হতে পারে অর্ডারড এর ভিতরে অর্ডারড, আনঅর্ডারড এর ভিতরে আনঅর্ডারড। এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরীক্ষায় সলভ করব এই ধরনের কোশ্চেন যদি আসে? এখন আমরা এই কোশ্চেনটা কিভাবে সলভ করব? যখনই পরীক্ষায় এইরকম কোশ্চেন আসবে, লিস্টের ভিতরে লিস্ট, তখন তোমরা প্রথমত যে কাজটা করবা, প্রথমত কোন লিস্টটা শুরু হয়েছে, অর্ডারড নাকি আনঅর্ডারড? এইটা আগে দেখো। ordered, অর্ডারড লিস্ট শুরু হয়েছে, তাহলে এখানে নেস্টেড লিস্ট ছিল টাইটেল, এখানে আমরা হেড ট্যাগ করে দিয়ে দিলাম। এটা তোমরা জানো, এটা নিয়ে বলার কিছু নেই। তাহলে এখানে প্রথমত ওএল ইউজ করবা। ওয়েল ইউজ করার পরে এখানে ওয়েলটা আগে ক্লোজ করবা না, করলেও কোনো সমস্যা নেই। এটা আমি ধরে নিলাম যে আগে আমি ক্লোজ করব না, যখন এটা সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তখন আমরা ক্লোজ করব। আচ্ছা, এই কাজগুলো আমি আপাতত বাদ দিয়ে দিলাম। এখন তোমরা নিজেরাই বলো যে এখানে টাইপ ইকুয়াল টু আমি কি দিব? ডি দিয়ে শুরু হয়েছে, কি দিব? a, টাইপ ইকুয়াল টু প্রথমত এ, আর স্টার্ট ভ্যালু কত দিব? 4, স্টার্ট ভ্যালু দিব হচ্ছে 4। ওকে, এখানে দিলাম হচ্ছে 4। ওকে, তাহলে এই পর্যন্ত কাজ শেষ। এখন আমরা এল আই ব্যবহার করতাম আগে। এল আই দিয়ে চ্যাপ্টার 4। এখন আমার কোশ্চিন হলো, এই লিস্টের আন্ডারে আরো দুইটা ভ্যালু আছে কিনা? চ্যাপ্টার 4 একটা জি লিস্ট স্যার, আইটেম, ঠিক আছে, কিন্তু এর ভিতরে আরো দুইটা আইটেম আছে। আচ্ছা, যখন দেখবা যে লিস্টের ভিতরে লিস্ট, তখন এই সম্পূর্ণটার কাজ শেষ না হওয়া পর্যন্ত, আমি বলছি দেখো খেয়াল করো, এই সম্পূর্ণটার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই চ্যাপ্টার 4 এর এলআইটা ক্লোজ হবে না। এই সম্পূর্ণটা শেষ হলে তারপরে এই এলআইটা ক্লোজ হবে, এর আগে এটার ক্লোজ হবে না। সেম ভাবে এখানে যেরকম ডি আমরা দিয়েছি অর্ডার লিস্টের ভিতরে, এই যে দেখো ওএল, এই ওয়েলটা কিন্তু আমি এখন পর্যন্ত ক্লোজ করিনি। কখন ক্লোজ করব? যখন দেখবো একদম লাস্ট ভ্যালুটার কাজ শেষ হয়েছে তখন। এই জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে চলো আমরা একটা কাজ করব। এখন কাজটা হলো, এইখানে আমরা ক্লোজ করব না, এর ভিতরে আমরা এখন যদি আমরা দেখি লেসন 1 লেসন 2, বলো তো এটা কি অর্ডার লিস্টে আছে নাকি আনঅর্ডার লিস্টে আছে? unordered, unordered, তাহলে এইখানে ইউজ হবে হলো ইউএল এর। ইউএল টাইপ কি দিব? টাইপ কি হবে? স্কয়ার। ওইটা স্কয়ার আছে, ওটা আবার সার্কেল মনে করো না, স্কয়ার। তাহলে এর ভিতরে লেসন 1 লেসন 2 এই দুটাই কিন্তু আবার লিস্ট ভ্যালু। এই দুটা লিস্ট ভ্যালু। কার লিস্ট ভ্যালু? এই আনঅর্ডারড লিস্টের লিস্ট ভ্যালু। কি আছে? লেসন 1। তাহলে এখানে লিখলাম লেসন 1, এখানে এই লাইনটা ক্লোজ করলাম। এই সেম জিনিসটা এটার ভিতরে কিন্তু আর কোনো লিস্ট নাই। যদি লিস্ট 1 লেসন 1 এর ভিতরে যদি আবার থাকতো লেসন 1.1, তাহলে কিন্তু এই লাইনটা আবার ক্লোজ হতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেসন 1 এর ভিতরে এইখানে আর কোনো লিস্ট ভ্যালু নেই। বুঝতে পেরেছো না পারো নাই আমার কথা? যেমন হচ্ছে চ্যাপ্টার 4, এটার এলআই কিন্তু আমরা ক্লোজ করছিলাম না। কেন করছিলাম না? কারণ এর ভিতরে লিস্ট আছে। কিন্তু লেসন 1 এর ভিতরে কি আর কোনো লিস্ট আছে যে লেসন 1.1 1.2 এরকম আছে কিনা? তা কিন্তু নেই। না স্যার, তখন আমরা এই এলআইটা ক্লোজ করব। সেম ভাবে পরে আছে কত? লেসন 2, তাহলে এখানে আমরা লেসন 2 দিব। এখানে আমরা লেসন 2 দিব। তাহলে খেয়াল করো, এই আনঅর্ডার লিস্টের ব্যাপার কি আর আছে নাকি ক্লোজ করা উচিত? এই যে এই দুটা তো আনঅর্ডার লিস্টের ভ্যালু, এর ভিতরে তো আর কোনো কিছু নেই। তাহলে এই ইউএলটা ক্লোজ করা উচিত কিনা? এই যে এইখানে যে ইউএলটা লিখেছি, জি স্যার, আচ্ছা, তাহলে এই এলআইটা আমরা এখন ক্লোজ করতে পারি।
চলো তাহলে এখানে যদি এলআইটা ক্লোজ করি তাহলে আমি বোঝার জন্য এখানে ক্লোজিংটা দিলাম। এখানে ইউএল এটা ক্লোজ করলাম। এই এলআই এর কি আর কোনো কাজ আছে বলো তো? এই যে এইটা তো একটা এলআই এর ভ্যালু ছিল। এটা ক্লোজ হয়নি দেখে কিন্তু আমরা এই এলআইটার ক্লোজিং দেই নাই এখানে। এখানে আমরা জেনারেলি ক্লোজিং দেই। কিন্তু কেন দেই নাই? কারণ এটার ভিতরে আরো ২ টা ভ্যালু ছিল আনঅর্ডার্ড লিস্ট আকারে। এখন তো এর ভিতরের অংশটুকুর কাজ শেষ। এখন কি আমরা এই চ্যাপ্টার 4 এ যেটা এলআই ছিল সেটার ক্লোজ দিতে পারি না এখানে? পারি কিনা? জি স্যার। এবার আমরা এই এলআইটা ক্লোজ করতে পারি। তাহলে এখন আমরা যে কাজটা করব, এইবার আমরা ওই এলআইটা ক্লোজ করে দিব। এই এলআইটা আমরা ক্লোজ করব এখানে। এই যে এলআইটা ক্লোজ করলাম। সেম ভাবে এখন পরেরটার কাজ করা যাবে না? এই যে চ্যাপ্টার 5, লেসন 2, লেসন 3 সেম কাজ। আমরা এটাকে একটু কপি করতে পারি। তাহলে আমাদের কাজ কমে যাবে। এইটা কিন্তু সেই প্রথম অর্ডার লিস্টেরই সেকেন্ড এলআই কিন্তু খেয়াল করো চ্যাপ্টার 5। তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি কোডটা। তোমরা দেখলেই বুঝতে পারবা যে এখানে আমরা এটা লিখলাম। এই এলআইটা কত? এই এলআইটা চ্যাপ্টার 5। তাহলে এখানে তো আর 4 লিখা যাবে না। এখানে লিখলাম 5। এই 5 এর ভিতরে যেটা আছে খেয়াল করো এখানে আবার কিন্তু যেটা আছে সেটা কিন্তু অর্ডারড লিস্ট। আর এই চ্যাপ্টার 5 এর এলআইটা কিন্তু এখন ক্লোজ করা যাবে না। এখানে যদি তুমি ক্লোজ দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে ক্লোজ দেওয়া যাবে? কারণ এর ভিতরে আবার কিছু ভ্যালু আছে। যখনই একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্টের ভ্যালু থাকবে তখন এই ভিতরের ইন্টারনাল কাজ শেষ না হওয়া পর্যন্ত এইটার ক্লোজিং হবে না চ্যাপ্টার 5 এর। এইজন্য আমরা এখানে এলআই ক্লোজিং দিলে ভুল হবে। তাহলে এখন এক ব্যাপার হলো আগে তো এইটার ভিতরে ছিল তোমার অর্ডার মানে আনঅর্ডার্ড লিস্ট। এইটা কি বলতো? অর্ডার্ড এর ভিতরে অর্ডার্ড লিস্ট। তাহলে কি এখানে ইউএল ব্যবহার করা যাবে? না স্যার, তাহলে কি ইউজ ওয়েল করতে ব্যবহার হবে? করতে হবে। ওএল ব্যবহার করতে হবে, রাইট। তাহলে এইখানে দিব হচ্ছে ওএল। মানে ব্যাপারটা কোড বড় হলেও কিন্তু কপি পেস্ট, বুঝেছো? তোমরা যদি খালি একটু বুঝে পড়ো তাহলে কিন্তু একই জিনিস মনে হবে বারবার লিখছো। তাহলে টাইপ ইকুয়াল টু আমরা এখানে কি দিব? প্রথমত দিব হচ্ছে রোমান সংখ্যার আই। স্টার্ট ভ্যালু কত দিব বলো তো? স্টার্ট ভ্যালু কত দিব? 2। 2, রাইট। এখানে 2 দিব। আর এখানে কিন্তু ইউএল থাকবে না, ওএল হবে। আর এই এলআই এর ক্লোজিং কিন্তু এখানে দেওয়াই আছে অলরেডি। আর কোনো কাজ আছে এই লাইনে বলো তো? আর কোনো কাজ নেই। এই যে এইটার ভিতরে এটার কাজ ছিল। তাহলে এইটা কোন ধরনের লিস্ট ছিল? এইটুক দেখলে বোঝা যায় যে এটা অর্ডার লিস্ট। এই যে অর্ডার লিস্ট মনে করে এইটুক কাজ করলাম। কিন্তু এইখানে যে চ্যাপ্টার 5 টা ছিল এটার ক্লোজিং কি করেছি? না, এটার ক্লোজিং তো করি নাই। তাহলে এইটার ক্লোজিংটা এই যে এখানে করা আছে। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? এই জায়গাটাতেই ভুল হয়। ছেলেমেয়েরা করে কি জানো? যে এইখানে ক্লোজিং দিয়ে দেয়। আসলে এর ভিতরে যখন লিস্ট থাকবে তখন তো তুমি এটা এখানে ক্লোজ করতে পারবা না। এখানে করাই যাবে না। যতক্ষণ পর্যন্ত না এইটার কাজ শেষ না হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো পরে আরেকটা লিস্ট ভ্যালু আছে চ্যাপ্টার 6। এইটার ভিতরে কি আর কোনো কিছু আছে? না স্যার। তাহলে এইটার এলআই কি ক্লোজ করতে কোনো বাধা আছে? চ্যাপ্টার 6 না। লেখার পরে? না, তা কিন্তু নেই। তাহলে আমরা যে কাজটা করতে পারি এইখানে এখন সুন্দর করে আমরা জাস্ট একটা এলআই লিখে দিলেই হবে। এলআই দেওয়ার পরে এখানে আমরা জাস্ট লিখবো চ্যাপ্টার 6। ওকে, এই এলআইটা ক্লোজ করে দিলাম কারণ এর ভিতরে আর কোনো ভ্যালু নেই। একটা কাজ এখনো বাকি আছে। কি কাজ? কে বলতে পারবা? এই টোটালটা ছিল অর্ডার লিস্ট, রাইট? প্রথমে তোমরা ওয়েল এইটা একটা ইউজ করছিলা। এটার কি ক্লোজ করা হয়েছে? না। তাহলে এইখানে কিন্তু এটার ক্লোজিংটা দিতে হবে। ওই যে উপরে ওয়েল ছিল সেটার ক্লোজ করতে হবে। কারণ ওই অর্ডার লিস্টের ভিতরেই কিন্তু এতগুলো কাহিনী ছিল। তাহলে আমরা যে কাজটা করব এইখানে ওয়েলটাকে ক্লোজ করতে হবে। যখন ওয়েলটা ক্লোজ করবে দেখো এখানে একটা ল্যাম্পের মতন জ্বলে উঠবে। এই যে এখানে কিন্তু বেগুনি কালার দেখাচ্ছে মানে ক্লোজ করেছে। এই যে উপরে দেখো ক্লোজ। তাহলে এবার যদি আমরা প্রোগ্রামের আউটপুটটা দেখি আশা করা যায় যে এরকমই হয়তো আসবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো তো ওইরকমই আউটপুট আসছে কিনা যেরকম আমরা দেখেছিলাম। জি স্যার, আসছে। আচ্ছা,
তাহলে তোমাদের যদি এই হোমওয়ার্কটা এখন দেখায়, আশা করা যায় পারার কথা। দেখো তো এটা পারবা কিনা। এটার ক্ষেত্রে কিভাবে করতে হবে, কারো কোনো আইডিয়া আছে? এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে অর্ডার লিস্ট গুলো কি ডি এর পরে ই আছে, এটা কিন্তু ভিন্ন অর্ডার বোঝাচ্ছে, এইটা আবার ভিন্ন অর্ডার বোঝাচ্ছে। এই ধরনের একটা সিস্টেম কিন্তু সলভ করা একটু আগে শিখিয়েছি। কি শিখিয়েছিলাম মনে আছে? প্যারাগ্রাফ অথবা ব্রেক ট্যাগ দিয়ে। না না না, এখানে তো প্যারাগ্রাফ ব্রেক ট্যাগের দরকার নাই, যেহেতু এটা তো লিস্ট আকারে আছে। প্যারাগ্রাফ বা ব্রেক ট্যাগ দিব যখন এইখানে তোমার কোনো অর্ডারিং বা কোনো কিছুই থাকবে না সামনে, বোল্ড অথবা লেটার কিছুই থাকবে না, মনে আছে? আবার করতে হবে প্রত্যেকটা, রাইট, কপি প্রত্যেকটা করে। আলাদা আলাদা অর্ডার লিস্ট হিসেবে চিন্তা করতে হবে। রাইট, এই যে এটা একটা আলাদা অর্ডার লিস্ট, এইটাও একটা আলাদা অর্ডার লিস্ট। কেন? কারণ এখানে র্যান্ডম লিস্ট বোঝায়। ডি এক ধরনের আলফাবেট বোঝায়, রোমান সংখ্যা এক ধরনের বোঝায়, আবার 10 আবার আলাদা বোঝায়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এইটা একটা অর্ডার লিস্টের ভিতরে ধরে সলভ করব, এইটা একটা অর্ডার লিস্টের ভিতরে দেখে সলভ করব, এইটা একটা আলাদাভাবে সলভ করব। তাহলে এই কোশ্চেনটা যদি আমরা সলভ করে ফেলতে পারি, এর থেকে কঠিন কোশ্চেন কখনোই টেস্ট পেপার বলো আর বোর্ড পরীক্ষা বলো কখনোই আসবে না। তাহলে আমি করে দিব, নাফিসা করে দিব। নাফিসা যদি বলে তাহলে করে দিব, কঠিন লাগলে করে দিই। স্যার আগে করে নেই, তারপরে আচ্ছা আচ্ছা, না ঠিক পারলে আছে। আপনি করে তাহলে দিন। তুমি একটা কাজ করো, সবাই মিলে বাসায় আগে নিজে করে দেখো। তাহলে একটা কাজ করো, আজকে এই পর্যন্তই থাক। তোমরা ওই যে আরো কয়েকটা হোমওয়ার্ক ছিল, এই নোট আমি পাঠিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্ক গুলো সলভ করো। নেক্সট দিন এই রিলেটেড কোশ্চেন কি কি একটু দেখায় দেবো, কিছু এমসিকিউ দেখাবো। আর ডেফিনেশন লিস্ট নামে একটা ট্যাগ থেকে গেল, ওটা 2-3 মিনিট লাগবে।